Good Good morning, morning, ma'am. Good madam. morning, ma'am. গুড মর্নিং Good ম্যাম। কেমন morning, আছেন? ma'am. Good morning, কেমন madam. আছেন? ভালো আছি। Good morning. গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ভালো আছি সবাইকে। ম্যাডাম, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। আহ, চলুন তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আহ, আগের দিনকে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে চাইল্ডহুড অর্থাৎ ইনফ্যান্ট নিউট্রিশন নিয়ে কথা বলেছিলাম, আর তারপরে আমরা ওল্ড এজ নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা সেটাই একটা ডায়েটারি ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, একটা স্পেসিফিক বলতে পারি একটা স্পেসিফিক কন্ডিশনের ডায়েটারি ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। সেটা কি? সেটা হচ্ছে প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদারের জন্য। ওকে, তো এটার দুটো পার্ট হয়। অলরেডি আমরা একটা পার্ট করে এসেছি চাইল্ডহুড নিউট্রিশনের ক্ষেত্রে, সেইটার সাথে কানেক্টেড কিন্তু হতে পারে এই প্রেগনেন্সি এবং ল্যাকটেশনটা। আচ্ছা, যারা যারা আনমিউট রয়েছেন প্লিজ একটু মিউট করে দেবেন তার আগে। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে প্রেগনেন্সির কথা যখন হচ্ছে, তো প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা যেরকম প্রেগনেন্সি এই টার্মটাকে যেরকম জানি, আজ থেকে আরো একটা টার্ম জানবো, দ্যাট ইজ জেস্টেশন। কেউ বোধহয় আনমিউট রয়েছেন, হ্যাঁ একটু প্লিজ মিউট রাখুন। ওকে, আজ থেকে আরেকটা টার্ম জানছি which is known as gestation, বা এই পিরিয়ডটাকে বলা হয় জেস্টেশনাল পিরিয়ড। জেস্টেশনাল পিরিয়ড ঠিক যেরকম আমরা ডায়াবেটিসের সময় পড়েছিলাম, যেই ডায়াবেটিসটা প্রেগনেন্সি পিরিয়ডে যদি হয় তাহলে তাকে কি বলা হচ্ছিল? জেস্টেশনাল ডায়াবেটিস। কারণ এই জেস্টেশন এই কথাটা প্রেগনেন্সির সাথে কানেক্টেড। কত দিনের একটা ডিউরেশন থাকে জেস্টেশনাল পিরিয়ড বলতে? আমরা নর্মালি বলতে পারি 38 to 40 উইকস এর একটা ডিউরেশন থাকে। এবং এই টোটাল জেস্টেশনাল পিরিয়ডকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিই। সেই তিনটে কি? প্রথম হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, ঠিক আছে? ট্রাই কথাটার মানে হচ্ছে তিনটে। তো ট্রাইমেস্টার মানে এভরি 3 মান্থস এর ডিউরেশনকে বলা হয় ট্রাইমেস্টার। তাই ফার্স্ট ট্রাইমেস্টার মানে যখন 0 to 3 মান্থস এর যে পিরিয়ডটা রয়েছে, অর্থাৎ প্রথম 3 মাসের যে সময়টা প্রেগনেন্সি, তাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। দেন হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। ওকে, সেকেন্ড ট্রাইমেস্টার মানে 4 to 6 মান্থস এর যে পিরিয়ডটা রয়েছে, অ্যান্ড লাস্ট ইটস থার্ড ট্রাইমেস্টার। এই পিরিয়ডটা 7 to 9 মান্থস অথবা 10 মান্থস, যেটাই হোক না কেন সেই পিরিয়ডটাকে আমরা বলছি থার্ড ট্রাইমেস্টার। এই যে তিনটে ট্রাইমেস্টার, এই তিনটে ট্রাইমেস্টারে কিন্তু কিছু কিছু চেঞ্জেস দেখা যায়। তো চেঞ্জেস গুলো কিরকম? যদি ইনিশিয়ালি বলা হয়, ফার্স্ট যে ট্রাইমেস্টারটা থাকে, এই ফার্স্ট ট্রাইমেস্টারটা হচ্ছে খুব ক্রুশিয়াল একটা পিরিয়ড। কারণ এই সময় প্রথমত একটা যে জাইগোট বা একটা ভ্রূণ, সেটা ফার্টিলাইজ হচ্ছে, ঠিক আছে? এবার ফার্টিলাইজ হওয়ার পরে সেই এমব্রায়ো যখন সেটা ফার্টিলাইজ হয়ে গেল, তাকে বলা হয় এমব্রায়ো। একে আমরা বলছি এমব্রায়ো, ঠিক আছে? এমব্রায়ো কথাটার মানে হচ্ছে ভ্রূণ। তো এমব্রায়োটা যখন ফার্টিলাইজ হয়ে গেল, ও কিন্তু যে কোনো মুহূর্তে আবার নষ্টও হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলে থাকি মিসক্যারেজ হয়ে যাওয়া। তো সেটার চান্সেসটা এই ফার্স্ট ট্রাইমেস্টারে বেশি থাকে, কারণ সে এখনো পরিণত হয়নি, তার কাছে সমস্ত নিউট্রিয়েন্টস এখনো আসেনি। সেই জন্য এই টাইমটাতে খুব কেয়ারফুল থাকার কথা বলা হয়। আরেকটা প্রবলেম কি দেখা যেতে পারে ফার্স্ট ট্রাইমেস্টারে? সেটা হচ্ছে একটপিক প্রেগনেন্সি, ঠিক
ঠিক আছে? এই একটপিক প্রেগনেন্সি মানে কি? আমরা যদি আমরা যখন পিসিওডির চ্যাপ্টারও পড়েছিলাম, সেইখানে যদি পেলভিক এরিয়াটার কথা ভাবি বা রিপ্রোডাক্টিভ অর্গ্যানস গুলো যে রয়েছে সেটার কথা যদি ভাবি, এই দিকটাতেই দেখাই। এই আমাদের দুটো ওভারি থাকছে, ঠিক আছে? দুদিকে দুটো ওভারি থাকছে এবং সেই ওভারি থেকে একটা টিউব কিন্তু আসছে, যেটা এসে যুক্ত হচ্ছে এই ইউটেরাসের মধ্যে। তো এই যে এই টিউবটা থাকছে, এটা আরেকটু ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই টিউবটা থাকে, একে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউব। দিস ইজ ওভারি অ্যান্ড দিস ইজ ইউটেরাস। কি হচ্ছে? ওভারি থেকে এগ রিলিজ হচ্ছে, এগ রিলিজ হয়ে এই ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে ইউটেরাসে এসে পড়ছে এবং সেখানে এই এগটা ফার্টিলাইজ হচ্ছে। এটা নর্মাল প্রসিডিওর এবং ফার্টিলাইজ হওয়ার পরে যখন একটা এমব্রায়ো তৈরি হলো, সেখান থেকে এবার তার বিকাশ হবে। কোনো কারণে যদি ওভারি থেকে এগ রিলিজ হওয়ার পরে এই যে ফ্যালোপিয়ান টিউব, এখানে যদি এগটা ফার্টিলাইজ হয়ে যায়, ইউটেরাস অব্দি পৌঁছলো না, তার আগে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি এগ ফার্টিলাইজ হয়ে যায়, সেই অবস্থাটাকে বলা হয় একটপিক প্রেগনেন্সি। কি হয় সমস্যা? যেহেতু ফ্যালোপিয়ান টিউব এক্সপ্যান্ড হয় না, ইউটেরাস কিন্তু এক্সপ্যান্ডেড হচ্ছে। ইউটেরাসের যে শেপ বা যে স্ট্রাকচারটা থাকছে সেটা আস্তে আস্তে বাড়ছে বিকজ অফ দি হরমোনাল ব্যালেন্স, যেটা ইউটেরাসের মাসেল গুলোকে আরো রিল্যাক্স করতে, আরো এক্সপ্যান্ড করতে সাহায্য করে। কিন্তু এই টিউবটা কখনোই এক্সপ্যান্ড হতে পারে না, যে কারণে ওখানে যদি এগ ফার্টিলাইজেশন হয় তাহলে ন্যাচারালি কিন্তু ভ্রূণের বিকাশ ঘটবে না। এই অবস্থাটাকে বলা হয় একটপিক প্রেগনেন্সি এবং যে ক্ষেত্রে এটা মোটামুটি প্রথম 10 উইকস এর মধ্যেই এটা ডিটেক্ট করা যায় যে প্রেগনেন্সিটা কি টাইপের রয়েছে, এবং যদি একটপিক প্রেগনেন্সি হয় তাহলে অবশ্যই করে সেখানে অবর্শনের একটা রিস্ক, মানে অবর্শনের একটা চান্স থাকে। অবর্শন করাতে হয় বিকজ এটা কিন্তু কোনোভাবে ফার্টিলাইজেশন, প্রপার ফার্টিলাইজেশন হয় না, যে কারণে ম্যাম এই কথা, ম্যাম এই সময় তো একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, আরেকবার একটু রিপিট করুন। কোন জায়গাটা বলুন? এই ফ্যালোপিয়ান টিউবের পরে যেটা বলছিলেন। ফ্যালোপিয়ান টিউবে যখন এগ ফার্টিলাইজ হচ্ছে, যেহেতু ফ্যালোপিয়ান টিউব এক্সটেন্ড হতে পারছে না, সেই জন্য ফ্যালোপিয়ান টিউবে যদি একটা ভ্রূণ তৈরিও হচ্ছে, ভ্রূণের বিকাশ যখন হবে, মানে একটা ছোট্ট ভ্রূণ থেকে যখন একটা টোটাল বাচ্চা সৃষ্টি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে পাওয়া যায় না, যেটা পাওয়া যায় এই ওভারির মধ্যে। তাই এই মানে এই যদি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এগ ফার্টিলাইজ হয় তাকে বলা হয় একটপিক প্রেগনেন্সি, এবং যেটা প্রথম 10 উইকস এর মধ্যেই ডিটেক্ট করা যায়। যদি এরকম সিচুয়েশন আসে সেক্ষেত্রে হয়তো মাকে অবর্শনের দিকে যেতে হয়, না হলে বাচ্চার কোনো রকম ভাবেই কিন্তু বিকাশ যেটা আমরা বলি সেইটা পসিবল হয়ে ওঠে না। আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে আর কি কি আমরা দেখতে পাই? ফার্স্ট ট্রাইমেস্টারের প্রবলেমস গুলো বা চেঞ্জেস গুলো কি দেখতে পাই? একটা হচ্ছে কনস্টিপেশন বা ডাইজেশনটা কিছু, মানে ইনডাইজেশন রিলেটেড প্রবলেমস কিছুটা হতে থাকে। ইনডাইজেশন রিলেটেড কিছুটা প্রবলেমস হতে পারে, আবার কারোর কারোর ক্ষেত্রে হয় অল্প ব্লিডিংও হয় প্রথমের দিকে। মেন্স ইউজুয়ালি কি হচ্ছে, পিরিয়ডস যেটা আমাদের রেগুলার মান্থে হচ্ছে, তো প্রেগনেন্সি পিরিয়ডস এ কিন্তু, মানে প্রেগনেন্সির সময় কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে না, মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকছে। কারণ এই যে মেনস্ট্রুয়াল সাইকেল হওয়া মানে আমাকে বুঝতে হচ্ছে এগ রিলিজ হচ্ছে এবং সেই এগটা যখন ইউটেরাসের ওয়ালে আসছে
তারা যখন ফার্টিলাইজ হচ্ছে না তখন তারা শেড করছে, তখন তারা শরীর থেকে বেরিয়ে আসছে। এবার এই যে এগ রিলিজ করার কাজটা ইস্ট্রোজেনের থাকছে, যখন এগ ফার্টিলাইজ হয়ে গেল তখন আস্তে আস্তে ডিউরিং দিস এন্টায়ার প্রেগনেন্সি পিরিয়ড ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা কমতে থাকে, অর্থাৎ সে এগ রিলিজ করে না আর। সেই মুহূর্তে মেনস্ট্রুয়াল সাইকেলটাও বন্ধ থাকছে। তো কখনো কখনো দেখা যায় প্রথম অবস্থায় কারো হালকা ব্লিডিং হতে পারে, যেটা নর্মালি অনেকের ক্ষেত্রেই দেখা যেতে পারে। যদি সেটা অ্যাবনর্মাল হয়ে যায় অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হয়, অ্যাবনর্মালিটিস যদি কিছু তার মধ্যে থেকে থাকে তো। চেঞ্জেস এর মধ্যে ব্রেস্ট টেন্ডারনেস দেখা যেতে পারে, ব্রেস্টের যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হতে পারে, সোর ব্রেস্ট আমরা দেখতে পারি। এছাড়াও ইনডাইজেশনের প্রবলেমস হতে পারে। কেন ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে? কারণ লার্জ ইন্টেস্টাইন যে পেরিস্টলটিক মুভমেন্টটা করছিল, অর্থাৎ এই যে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন যেটা করছিল প্রেগনেন্সি পিরিয়ডে, কিন্তু এই লার্জ ইন্টেস্টাইনের পেরিস্টলটিক মুভমেন্টটা আস্তে আস্তে কমতে থাকে। কেন কমছে? কারণ ইউটেরাস এক্সপ্যান্ডেড হচ্ছে। ইউটেরাস যত এক্সপ্যান্ডেড হবে ও তখন লার্জ ইন্টেস্টাইনে প্রেসার দেবে, লার্জ ইন্টেস্টাইনটাকে চেপে দেবে বেসিক্যালি। সেই জন্য লার্জ ইন্টেস্টাইনের মাসল গুলোর পেরিস্টলটিক অ্যাক্টিভিটি কমে যায় এবং আস্তে আস্তে করে কনস্টিপেশন, ইনডাইজেশনের প্রবলেম দেখা যেতে পারে। এবং শুধু কনস্টিপেশন না, কেন বারবার ইনডাইজেশন বলা হচ্ছে? ইউটেরাস যত এক্সপ্যান্ডেড হবে তত কিন্তু সে উপরের দিকেও প্রেসার দিতে থাকবে, যার ফলে আমাদের স্টামাকের কাছেও একটা প্রেসার আসবে এবং ইনডাইজেশন রিলেটেড কমপ্লিকেশনস দেখা যেতে পারে কখনো কখনো। এই প্রবলেমটা হয় এবং সেই জন্য প্রেগনেন্সি পিরিয়ডে ইউজুয়ালি প্রথম থেকেই অ্যাকচুয়ালি কোনো ল্যাক্সেটিভস ইউজ করতে বলা হয়, যেগুলো সেফ যে ল্যাক্সেটিভস সেই ধরনের কিছু ডক্টররা অনেক সময় রেকমেন্ড করে থাকে। নেক্সট যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফ্যাটিগ, অর্থাৎ এক্সট্রিম উইকনেস দেখা যেতে পারে। হুম, এবং তার সাথে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আমরা এই কথাটা হয়তো খুব শুনে থাকি যে ডিউরিং দি জেস্টেশনাল পিরিয়ড খুব মুড সুইং হয়। হুম, কেন হচ্ছে? কারণ আহ, এই যে প্রজেস্টেরন হরমোন, মেয়েদের ক্ষেত্রে দুটো রিপ্রোডাক্টিভ হরমোনস রয়েছে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। তো এই প্রজেস্টেরন হরমোনের পরিমাণটা বেড়ে যায় ডিউরিং দি জেস্টেশনাল পিরিয়ড। এই প্রজেস্টেরন হরমোন যদি বাড়ে তাহলে ও আমাদের রাগ, দুঃখ বা বিরক্তি এইগুলো পরিমাণটা বাড়িয়ে দেয়। হুম, সেই জন্য এই প্রবলেমটা আমরা দেখতে পাই, মুড সুইং হওয়ার। এবং তার সাথে ফ্যাটিগ, মানে কোনো কাজ করার এনার্জি থাকে না, এমন নয় যে আমার সত্যি এনার্জি নেই, সেটা নয়, কিন্তু মন থেকে আমি সেই এনার্জিটা পাই না যে একটা কাজ করব, কাজ করার জন্য যে এনকারেজমেন্টটা দরকার হয় সেটা পাওয়া যায় না। আচ্ছা, নেক্সট কি দেখা যেতে পারে? যদি মায়েদের ক্ষেত্রে আগে থেকেই কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস থেকে থাকে তাহলে সেটা ডিউরিং দি জেস্টেশনাল পিরিয়ড আরো বাড়তে পারে এবং তার কিন্তু অ্যানিমিয়া হওয়ারও একটা চান্স থাকে। সেই জন্য আবারও যখনই প্রেগনেন্সি ডিটেক্ট হচ্ছে তারপরে পরেই তা প্রেগনেন্ট লেডিকে আয়রন, ফোলিক অ্যাসিড, B12, ক্যালসিয়াম এই ধরনের একটা কম্বিনেশন অফ সাপ্লিমেন্টেশনস কিন্তু দেওয়া হয়ে থাকে। আরেকটা টার্ম যেটা দেখা যায় সেটা হচ্ছে পাইকা। হুম, যদিও এখন এর প্রবণতাটা কমে গেছে। পাইকার ব্যাপারটা কি? কিছু নন এডিবল আইটেমস হয়। এডিবল মানে যেগুলো খাওয়া যায়, নন এডিবল মানে যেগুলো খাওয়া যায় না, সেই ধরনের কিছু খাওয়ার একটা ইচ্ছা জাগে। কিরকম? মাটি হতে পারে, চকের গুঁড়ো হতে পারে, দেওয়ালের রং হয় অনেক সময়, এই ধরনের খাওয়ার ইচ্ছা তখন বাড়তে পারে। এটাকে বলা হয় পাইকা। এটা অনেক আগে বেশি দেখা যেত। এই প্রবলেমটা কেন হতো? যাদের শরীরে এক্সট্রিমলি মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি রয়েছে, স্পেশালি মিনারেল ডেফিসিয়েন্সি যাদের রয়েছে শরীরে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। ঠিক আছে?
এছাড়াও যেটা বললাম যে যেহেতু ইউটেরাস এক্সপ্যান্ডেড হচ্ছে তাই সে আমাদের প্রতিটা অর্গানে কিন্তু প্রেশার দেয় এবং যে কারণে সে ইউরিনারি ব্লাডারেও একটা প্রেশার দিচ্ছে। ইউটেরাস যেখানে থাকে ইউটেরাসের সামনে থাকছে ইউরিনারি ব্লাডার, পিছনে থাকছে লার্জ ইন্টেস্টাইন। তাই ইউটেরাস যত এক্সপ্যান্ডেড হবে ও কিন্তু দুটো দিকেই প্রেশার দিচ্ছে, ইউরিনারি ব্লাডারেও প্রেশার দেবে, লার্জ ইন্টেস্টাইনেও প্রেশার দেবে। যে কারণে ইউরিনারি ব্লাডারে প্রেশার আসছে তাই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হচ্ছে, ইউরিন হোল্ড করার ক্যাপাসিটি কমে যাচ্ছে এবং লার্জ ইন্টেস্টাইনে প্রেশার আসছে যে কারণে কনস্টিপেশনের প্রবলেম দেখা যাচ্ছে। উপরের দিকে এক্সপ্যান্ডেড হচ্ছে তার ফলে স্টামাকে প্রেশার আসছে, ফলে ইনডাইজেশনের প্রবলেম দেখা যাচ্ছে। এই প্রবলেমগুলো শুরু হতে থাকে ফার্স্ট ট্রাইমেস্টারে। এবারে যদি সেকেন্ড ট্রাইমেস্টারে আসি, সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে কি হয়, ক্র্যাম্পস হতে পারে যদি ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই আমি নিউট্রিয়েন্টস গুলো প্রপারলি না নিই, তাহলে দেখা যেতে পারে মাসেল ক্র্যাম্পস হচ্ছে, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস হতে পারে, ব্যাক পেন অনেকটা বেশি হচ্ছে। কেন হচ্ছে, এক তো একটা বডি ওয়েট, এক্সেস একটা ওয়েট ক্যারি করছে, সেকেন্ডলি হচ্ছে আমার স্কেলিটাল সিস্টেম যদি স্ট্রং না থাকে, কারণ মিনারেল ডেফিসিয়েন্সি তো, এবং তার সাথে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এইগুলো যদি একসঙ্গে থাকে তাহলে ব্যাক পেন বা মাসেল পেন হওয়ার প্রবলেম থাকতে পারে। নেক্সট এবার যদি থার্ড ট্রাইমেস্টারে আসি, থার্ড ট্রাইমেস্টার মানে ফিটাল ডেভেলপমেন্ট অনেকটাই হয়ে গেছে, 7 মান্থস এর পরে মানে ফিটাল ডেভেলপমেন্ট অনেকটা হয়েছে। তো এই সময় মায়ের একটা সেন্সেশন তৈরি হচ্ছে, মানে ফিটাস কিন্তু তার হাত পা নাড়াচ্ছে, তো সেইটা বুঝতে পারছে, এই একটা চেঞ্জেস দেখতে পারি। এছাড়াও যেটা দেখা যায় সেটা হচ্ছে ইউরিনেশনটা আগের থেকে আরো বেড়ে যায়, হুম এবং তার সাথে সাথে ভমিটিং এর একটা টেন্ডেন্সি চলে আসে। কারোর ক্ষেত্রে হয় যে একদম ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই এই প্রবলেমটা দেখা যায়। আরেকটা প্রবলেম দেখা যায়, আরেকটা প্রবলেম দেখা যায় যেটাকে বলা হয় মর্নিং সিকনেস। ঠিক আছে, মর্নিং সিকনেস এর মানে কি, সিকনেস মানে জানি অসুস্থতা, মর্নিং সিকনেস মানে ঠিক সকালবেলাতেই যখন সমস্যা হচ্ছে, সকালবেলায় অসুস্থতা, সকালবেলা ঠিক যখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরেই তাদের গা বমি ভাব, নজিয়া অ্যান্ড ভমিটিং এবং বমিও হয়ে যাচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় মর্নিং সিকনেস। তো সেই প্রবলেমটা কারোর কারোর ক্ষেত্রে একদম ফার্স্ট ট্রাইমেস্টার থেকে হতে পারে, কারোর আবার থার্ড ট্রাইমেস্টারে গিয়েও আসতে পারে। আহ বাকি মোটামুটি যে চেঞ্জেস গুলো থাকছে সেগুলো অলমোস্ট সেমই থাকে চেঞ্জেস গুলো। আরেকটা দেখা যায় সেটা হচ্ছে ইডিমা, ওয়াটার রিটেনশনও হতে পারে, যার কারণে হাত পা মুখ এগুলো ফুলে যায়। অনেক সময় ওয়াটার রিটেনশন হতে পারে, ব্লাড প্রেশারে আপ ডাউন হতে পারে, মানে ব্লাড প্রেশার কিছুটা হাই হতে পারে। যাদের নর্মাল ব্লাড প্রেশার থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রেগনেন্সি পিরিয়ডে তাদের ব্লাড প্রেশারটা হালকা হাই এর দিকে রয়েছে, এরকম কিছু কিছু প্রবলেমস দেখা যায়। আচ্ছা, এবারে যদি আমরা রিকোয়ারমেন্টে আসি, আলটিমেটলি যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে স্পেশালি প্রেগনেন্সি পিরিয়ডের জন্য বলছি, রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে কি দেখতে হবে, প্রেগনেন্ট লেডি মানে তার যে ডায়েটটা থাকে সেই ডায়েটটাকে সবকিছুতেই হাই হতে হয়, অর্থাৎ হাই ক্যালোরি, নেক্সট হাই প্রোটিন ডায়েট, নেক্সট হচ্ছে হাই ফাইবার, ওকে, নেক্সট moderate fat, next enough vitamins and minerals,
and lastly plenty of fluids. হুম, এবার এক এক করে আসি, হাই ক্যালোরি কেন লাগছে? ক্যালোরি ডিমান্ডটা বাড়ে কারণ প্রেগনেন্সি পিরিয়ডে বিএমআর বেড়ে যায়, মেটাবলিক ডিমান্ড বেড়ে যায়। তার মানে বডির ভিতরে যে ফাংশনস গুলো চলছে সেগুলো আরো বাড়ছে। তাই বডির ভিতরে এনার্জির চাহিদাটা বেশি হচ্ছে, ইন্টারনাল ফাংশনস বেশি, তাই ইন্টারনাল এনার্জি রিকোয়ারমেন্টটাও বেশি। হুম, সেই জন্য হাই ক্যালোরি নিতে হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে, এই যে ক্যালোরিটা নেবে এখান থেকেই মায়ের শরীরের ক্যালোরি ডিমান্ড তো ফুলফিল হবেই, তার সাথে বাচ্চারও কিন্তু সেই ক্যালোরিটাই আসবে, সেই জন্য হাই ক্যালোরি লাগছে। নেক্সট এবারে হাই প্রোটিন। হাই প্রোটিন মানে কতটা প্রোটিন নেওয়া যেতে পারে, যদিও এটা একটা চার্ট আমি দিয়ে দেবো ঠিক কতটা এক্সেস নেওয়া হয়। আমার নর্মালি যা রিকোয়ারমেন্ট থাকছে প্রোটিনের, সে ফর এক্সাম্পল আমার 50 গ্রামস পার ডে প্রোটিন রিকোয়ারমেন্ট রয়েছে, তাহলে প্রেগনেন্সি পিরিয়ডে সেটা অলমোস্ট 20 to 25 গ্রামস এক্সেস হবে। ঠিক আছে, অর্থাৎ 50 যদি থাকে তাহলে প্রেগনেন্সি পিরিয়ডে আমাকে সেটা নিতে হচ্ছে 70 বা 75 গ্রামস। কেন নিতে হচ্ছে? কারণ এখানে বাচ্চার ব্লাড ভলিউম তৈরির জন্য, তার টোটাল গ্রোথের জন্য, সেল ডেভেলপমেন্টের জন্য, হেয়ার, স্কিন, নেলস সমস্ত কিছু তৈরির জন্য এই এক্সেস প্রোটিনটা লাগবে। ওকে, নেক্সট হচ্ছে হাই ফাইবার। হাই ফাইবার কারণ এক হচ্ছে, যেহেতু বললাম পেরিস্টালটিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে লার্জ ইন্টেস্টাইনের, এটা একটা কারণ। সেকেন্ডলি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কমে যাচ্ছে। প্রেগনেন্ট লেডির ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে এবং তাকে যদি অনেক ক্ষেত্রে তার যদি কমপ্লিকেশন থাকছে তাহলে তাকে বেড রেস্ট নিতে বলা হচ্ছে, বা তার মানে এতটাই ব্যাক পেন হচ্ছে বা কোনো কিছু কাজ করতে গেলে তার হয়তো অস্বস্তি হচ্ছে, যে কারণে সে খুব একটা বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারছে না। তো এই সমস্ত কিছু মিলিয়ে তাদের কিন্তু কনস্টিপেশন রিলেটেড প্রবলেমটা আরো বাড়তে পারে। তাই হাই ফাইবার, এবং ফাইবার মানে সেখানে সলিউবল আর ইনসলিউবল ফাইবারের কম্বিনেশনটা রাখতে হয়, যাতে করে হেলদি গাট সিস্টেমকে ইমপ্রুভ করা যায়, অর্থাৎ হেলদি ব্যাকটেরিয়া গুলোকে ইমপ্রুভ করা যায়। নেক্সট হচ্ছে মডারেট ফ্যাট। মডারেট ফ্যাট কেন? ফ্যাট নর্মালি যা রিকোয়ারমেন্ট থাকে সেরকম হলেই হয়, এক্সেস ফ্যাট লাগে না। কিন্তু এই ফ্যাটের মধ্যে যেটা বেশি জোর দিতে হয় সেটা হচ্ছে ডিএইচএ, অর্থাৎ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উপরে বেশি জোর দিতে হয়, কারণ এক হচ্ছে জয়েন্ট লুব্রিকেশনের জন্য প্রেগনেন্ট লেডির, জয়েন্ট লুব্রিকেশনের জন্য। সেকেন্ড, এই যে ডিএইচএ যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে হেল্প করবে, তার বুদ্ধির বিকাশে হেল্প করবে। থার্ড হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে বিভিন্ন ভুলভাল খাওয়া দাওয়ার ক্রেভিংস বাড়ে, মানে তখন তো সে এটা ভেবে খাচ্ছে না কোনটা আমার জন্য হেলদি কোনটা হেলদি নয়, অনেক আনহেলদি ফুড ও কিন্তু সে জানে যে সেটা আনহেলদি, বাট স্টিল সেটা না খেলে তার ভালো লাগবে না। এরকম অনেক ভুলভাল খাওয়া দাওয়া হতে পারে, যে কারণে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বাড়তে পারে সেইটার দিক থেকেও। তো মেজরলি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উপরে জোর দিতে হয়, এবং যতটা সম্ভব স্যাচুরেটেড ফ্যাটটাকে কম রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে এনাফ ভাইটামিনস অ্যান্ড মিনারেলস। ভাইটামিনস অ্যান্ড মিনারেলস এর ফাংশনস আমরা জানি। প্রেগনেন্সি পিরিয়ডে এক্সেস রিকোয়ারমেন্টস যেটা থাকে, যদি মিনারেলস এ আসি, মিনারেলস এর মধ্যে ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, এই তিনটের প্রয়োজনীয়তা খুব বেশি থাকে। কারণ ক্যালসিয়াম তো অবশ্যই বোন ডেভেলপমেন্ট, আয়রন এবং আয়োডিন, আয়রন শুধুমাত্র ব্লাড ভলিউম ইমপ্রুভের জন্য নয়, দুটোই কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে, তাই এই দুটো রিকোয়ারমেন্টস বেশি থাকছে। ভিটামিনস এর ক্ষেত্রে প্রায় সব ভিটামিনের চাহিদাই বেশি থাকছে, বিশেষ করে এখানে আমরা বলতে পারি ভিটামিন এ, বি, সি, ডি, এই চারটে ভিটামিন এ বি সি ডি ভিটামিনের চাহিদা অনেক বেশি থাকে প্রেগনেন্সি পিরিয়ডে। এবার যদি বলি প্লেন্টি অফ ফ্লুইডস, ওয়াটার ইনটেক কেন দরকার? আগেন ফাইবার আমি বেশি নিচ্ছি, তাই সেক্ষেত্রে ওয়াটার ইনটেক বেশি রাখতেই হবে।
ইন কেস তার ইডিমা আছে, তখন সেক্ষেত্রে মিনারেলস এর মধ্যেও সোডিয়ামকে রেস্ট্রিক্ট করতে হবে, মিনারেলস এর ক্ষেত্রেও সোডিয়াম রেস্ট্রিক্ট করব, এবং সেই অবস্থাতেই একমাত্র ওয়াটার ইনটেককে রেস্ট্রিক্ট করা যেতে পারে। কতটা? ম্যাক্সিমাম 500 ml, যা আমি সারাদিনে নিচ্ছি তার থেকে 500 ml আমি কম নিতে পারি। কিন্তু যদি আমি শুধুমাত্র এই সোডিয়ামকেই রেস্ট্রিক্ট করে দিই, তাহলে ফ্লুইড ইনটেকের ক্ষেত্রেও কিন্তু রেস্ট্রিকশন দরকার নেই। এই ফ্লুইড ইনটেকটা কিভাবে নিতে হবে? শুধু প্লেন জল নয়, সবসময় সেটা অ্যালকালাইন ওয়াটার হতে পারে, অর্থাৎ কিছু জলের মধ্যে কিছু মিক্স থাকবে এরকম কিছু ওয়াটার হতে পারে। সেটা হয়তো প্রোবায়োটিক ওয়াটার নিল কখনো, বা কখনো হয়তো প্লেন গ্রিন জুস নিল, অথবা কোনো স্পাইস, মানে ধরুন জিরে বা জোয়ান, এগুলোকে সোক করে রাখা হয়েছে, বা মেথি সোক করে রাখা হয়েছে, সেটা নেওয়া হলো। তো এইভাবে ওয়াটার থেরাপিও করা যেতে পারে, আবার নর্মাল ওয়াটারও নিতে হবে। শুধুমাত্র ওয়াটার মানে শুধু নর্মাল ওয়াটার সেটা নয়। সেকেন্ডলি, যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গুলো নেওয়া হচ্ছে, সেটাও যেন খুব বেশি ড্রাই ফর্মে না হয়। একটু হাই ময়েশ্চার কন্টেন্ট ফ্রুটস যেগুলো বা ভেজিটেবলস যেগুলো, সেগুলোকে বেশি নিতে হবে। হুম? এবং এক্ষেত্রে হাই ময়েশ্চার কন্টেন্ট ফ্রুটস যদি নেওয়া হয়, তাতে ফ্রুটস তো নিলো, ভিটামিন মিনারেলস পেলো, ওয়াটারও পেলো, কিন্তু গ্লুকোজের পরিমাণটা সেক্ষেত্রে কমে যাচ্ছে, কারণ ওয়াটারই ম্যাক্সিমাম ওজনটা ক্যারি করছে। তো গ্লুকোজের পার্সেন্টেজ কমছে, ফলে জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার রিস্কটা কিছুটা কমানো যাবে। ওকে, তো এই জিনিসগুলোকে প্রেগন্যান্সি পিরিয়ডে আমাদেরকে দেখতে হয়। ম্যাম, এইটুকুর মধ্যে কোনো ম্যাম প্রশ্ন? সোডিয়ামটা কখন বন্ধ করতে হবে ম্যাম, ওটা একবার বলুন। সোডিয়াম যদি ওয়াটার রিটেনশন হয় বডিতে, অর্থাৎ বডিতে যদি ইডিমা থাকে, তখন সোডিয়াম রেস্ট্রিকশন করতে হয়। হাত পা ফুলে যাচ্ছে এরকম সিচুয়েশন যদি হয়। বোঝা গেছে এটা? আচ্ছা, এখানে ক্যালোরি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বললাম, বাকি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিয়ে কথা বলেছি, মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে বলেছি আমরা কথা। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এইটা গেল মোটামুটি। এখানে আমরা একটা স্যাম্পল ডায়েট চার্ট রেখেছি। যদি শর্টে বলতে হয়, মানে একজন প্রেগনেন্ট লেডির জন্য আমরা কি ধরনের ডায়েট প্রিপেয়ার করতে পারি, তাহলে প্রথমেই আগে দেখতে হবে তার ফুড ক্রেভিংসটা কিসের ওপরে রয়েছে। হুম, এবং সেকেন্ডলি হচ্ছে তার মর্নিং সিকনেস রয়েছে কিনা। যদি কারোর মর্নিং সিকনেস থাকে, তাহলে সেটাকে কভার আপ করা যেতে পারে ঘুম থেকে উঠেই কোনো সিম্পল কার্বোহাইড্রেট নেওয়া। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিম্পল কার্বোহাইড্রেটটাই লাগে। সিম্পল কার্বোহাইড্রেট নেওয়া, সেটা মুড়ি হতে পারে, কুকিজ হতে পারে, কোনো ড্রাই ফ্রুটসও হতে পারে, তার মধ্যেও কার্বোহাইড্রেট রয়েছে। তো ড্রাই ফ্রুটসও হতে পারে, অথবা খেজুর হতে পারে। তো এই ধরনের কোনো সিম্পল কার্বোহাইড্রেট কিন্তু সে নিতে পারে যদি মর্নিং সিকনেস থাকে। নেক্সট হচ্ছে তার ফুড ক্রেভিংসটা কিসের উপরে রয়েছে সেটা দেখতে হবে, এবং তার যে ব্রেকফাস্ট প্যাটার্নটা হবে, ব্রেকফাস্ট প্যাটার্নটা যেন শুরু হয় একেবারে প্রোটিন দিয়ে। প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই দুটোর কম্বিনেশন যেন থাকে সেখানে। ঠিক আছে? ফাইবার এমনটা নয় যে বারবার তাকে র ফুড দিতে হবে, কম্বিনেশন করে দেওয়া যেতে পারে, মানে বয়েলড ফুড বা বাড়ির যে খাবার। বয়েলড ফুড এই সময় ইউজুয়ালি কেউ খেতে চায় না, তো বাড়ির খাবার যেটা ভাত ডাল সবজি যেটা হচ্ছে সেটাই খেতে পারে, কিন্তু অবশ্যই পরিমাণটা যেন বাড়ে। হুম, এই মুহূর্তে মানে ডায়েট করতে হবে বলে কম খেতে হবে, পোর্শন সাইজকে কমিয়ে দিতে হবে, এটা কিন্তু একেবারেই নয়। ডায়েট করতে হবে মানে তাকে হেলদি ফুডস ইনটেক করতে হবে। হেলদি ফুডস মিনস সেখানে সে ড্রাই ফ্রুটস রাখতে পারে। ড্রাই ফ্রুটস এর জন্য যদি তার বারবার করে চিবিয়ে খেতে না ইচ্ছা হয়, একটা প্রিপেয়ার করে রাখা যেতে পারে, যেটা আমি চাইল্ডহুডের ক্ষেত্রেও বলেছিলাম। ওই সেম জিনিসটা প্রেগনেন্ট লেডিও নিতে পারছে। কিরকম? বিভিন্ন ড্রাই ফ্রুটস কে ড্রাই রোস্ট করে সেটাকে গ্রাইন্ড করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যেতে পারে। হুম, এবং সেটাকেই জলের মধ্যে মিক্স করে খাওয়া যেতে পারে। এইটা একটা অপশনস কিন্তু রাখা যায়। এবং যেহেতু প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে বারবার মানে ফ্রিকুয়েন্ট মিলস থাকে, ফ্রিকুয়েন্ট মিলস দেওয়া হয় বা দিতে হয়, সেই জন্য এই ধরনের কিছু মিক্স যদি করা থাকে সেটা অনেকটা বেটার হয়। হুম,
আচ্ছা, আরেকটা জিনিস যেটা আর্লি মর্নিং এ ফ্রুটস দিয়ে যদি তার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তাহলে আর্লি মর্নিং এ সে ফ্রুটস দিয়ে স্টার্ট করবে না। কখন নেবে? ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে, অর্থাৎ মিড মর্নিং এর যে সময়টা, সেই সময় সে যে কোনো অ্যাসিডিক ফ্রুটস নিতে পারে। এই প্রিপারেশনস গুলো করতে হবে। এবং লাস্টলি ডিনারের জন্য ফাইবার নেবে। ফাইবার বেশি করেই নেবে, কিন্তু সেটা র ফর্মে যেন না হয়, সেটা যেন কুকড ফর্মে হয়। এটা, অথবা যদি সে খুব তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিচ্ছে, যদি ওটা খুব রেয়ার কেস হয় প্রেগনেন্সিতে, স্টিল যদি সে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে নিচ্ছে ঘুমোতে যাওয়ার অনেকটা আগে, প্রায় 4-5 ঘন্টা আগে, তবেই সে র ফাইবার নিতে পারে। আদারওয়াইজ তাকে কুকড ফর্মে ফাইবার নিতে হবে। এই কয়েকটা প্যাটার্ন মেনটেন করা দরকার। আচ্ছা, এরপরে আসবো ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে। ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে খুব বেশি কিছু নেই, ইনফ্যাক্ট মানে বোঝার মতন অনেক বেশি কিছু নেই, কারণ অলরেডি আমরা চাইল্ডহুডে দেখে এসেছি কেন ল্যাকটেটিং মাদারের নিউট্রিশন দরকার। হুম কারণ ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে তার বডি যে নিউট্রিশন, সেখান থেকেই কিন্তু বাচ্চার নিউট্রিশনটা আসছে। প্রেগনেন্সি পিরিয়ডে কি হয়, ইউটেরাসের মধ্যে যখন বেবি থাকছে, প্লাসেন্টা থেকে নিউট্রিশন বেবির বডিতে যায়। মায়ের শরীর থেকে নিউট্রিশনটা প্লাসেন্টার মাধ্যমে বেবির বডিতে যাচ্ছে, এবং আফটার ডেলিভারি ব্রেস্ট ফিডের মাধ্যমে, অর্থাৎ মাদার্স মিল্কের মাধ্যমেই কিন্তু যে মায়ের শরীরের নিউট্রিশন সেটা বেবি বডিতে আসছে। এবং এই অবস্থায় মা যদি ম্যালনারিশড হয়, তাহলে তার মিল্ক সেক্রেশন কমে 400 ml হয়ে যেতে পারে। ইউজুয়ালি যদি একটা নর্মাল রেঞ্জ ধরা হয়, তাহলে সেই নর্মাল মিল্ক সেক্রেশনটা পার ডে কিন্তু 850 to 1000 ml এর হয়ে থাকে। এবং এখান থেকে বাচ্চার জলের যে চাহিদা সেটাও পূরণ হবে। তো যদি মা ম্যালনারিশড হচ্ছে, অবভিয়াসলি তার মিল্ক সিক্রেশন কমে যাবে। সেক্ষেত্রে তখনই বুঝতে হবে যে মায়ের ম্যালনারিশমেন্ট হয়েছে। হুম। মায়ের হেলথের জন্য যে কটা নিউট্রিয়েন্টস এর কথা আমরা বললাম, প্রতিটা নিউট্রিয়েন্টস লাগবেই। যা যা নিউট্রিয়েন্টস আমরা জানি, আলাদা করে এর কারণ কিছু নেই, প্রতিটাই দরকার। যেটা জানার কথা সেটা হচ্ছে, এই ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে একটা টার্ম থাকে, একটা হচ্ছে ল্যাক্টোগগ, আরেকটা হচ্ছে গ্যালাক্টোগগ। ঠিক আছে, এই জিনিসগুলো কি, এরা মিল্ক প্রোডাকশনে হেল্প করে এবং মিল্ক সিক্রিশনে হেল্প করে। মানে এগুলো হচ্ছে কিছু ফুডকে বোঝায়। আমরা হিউম্যান বডি যখন আপনারা পড়েছিলেন নিশ্চয়ই জানবেন যে যে হরমোনস গুলো আমাদের বডিতে রয়েছে আফটার ডেলিভারি, প্রোল্যাকটিন, অক্সিটোসিন, এই হরমোন গুলোর কাজ কি, মিল্ক সিক্রেশনে সাহায্য করছে এবং মিল্ক মানে সিনথেসিস করতে সাহায্য করছে, অর্থাৎ দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধ ক্ষরণে সাহায্য করে প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন হরমোন। এটা কখন হবে? যখন ফুডটা দেওয়া হবে মাকে, সেইটাকেই বলা হয় ল্যাক্টোগগ এবং গ্যালাক্টোগগ। হুম কি ধরনের ফুড? বেশি ওয়াটারি ফুড দিতে হবে। এছাড়াও গার্লিক, তার সাথে সাবু, যেটা বহু পুরনো একটা মানে রেওয়াজ বলা যেতে পারে, সাবু, তার সাথে গার্লিক, এবং তার সাথে যথেষ্ট পরিমাণে জল, হুম, এইগুলো কিন্তু মায়ের খাবারের মধ্যে বারবার করে রাখা যেতে পারে। একটা ধারণা থাকে যে মা যদি প্রচন্ড রিচ ফুড কিছু নিচ্ছে, তাহলে হয়তো বাচ্চার প্রবলেম হবে। এটা মানে কি বলবো, এটার সাইন্টিফিক রিজন যদি বলি, পুরো বিষয়টা কিন্তু ঠিক নয়। কেন? সাইন্টিফিক রিজনে যদি আসি, কেন মাকে, অর্থাৎ কেন একজন ল্যাকটেটিং মাদারকে খুব বেশি রিচ ফুড বা যেটা ডাইজেস্ট করা যাবে না এরকম ফুড নিতে বারণ করা হয়? এক নম্বর হচ্ছে, তার সবে সবে সার্জারি হয়েছে। আমরা সার্জারি পড়েছি, সেখানে আমরা দেখেছি কিরকম ডায়েট নিতে হয়। হুম তো প্রথম হচ্ছে, তার সার্জারি হয়েছে, সে এখন রিকভারি পিরিয়ডে রয়েছে। এই যে 6 মান্থস, এই 6 মান্থস কিন্তু তার জন্যও একটা রিকভারি পিরিয়ড। সেই অবস্থায় তাকে কোন রকম ভাবে বাইরের খাবার বা অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার, এবং যেগুলো হার্ড টু ডাইজেস্ট, এই ধরনের খাবার নেওয়া যাবে না।
সেকেন্ডলি হচ্ছে কোনো কারণে যদি তার ইনডাইজেশন হয় তাহলে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হবে না বডিতে। নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন যদি না হয় তাহলে মিল্কের মধ্যে প্রপার নিউট্রিয়েন্ট কন্ট্রিবিউশন থাকছে না, তার কারণে বাচ্চার বডি ম্যালনারিশড হতে পারে। ঠিক আছে, এই কারণে কিন্তু মায়ের ডায়েটটাকেও ব্ল্যান্ড বলবো না, কিন্তু একদম হোমমেড ফুড এবং কিছু হেলদি ফুডস এর একটা কম্বিনেশনের মধ্যে রাখতে হয়। ওকে, আচ্ছা এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? ইয়েস ম্যাম। ম্যাম কোশ্চেন আছে, করতে পারি? বলুন বলুন, হ্যাঁ বলুন। আমার বাচ্চার বয়স 10 মাস 25 দিন, তো যে ক্ষেত্রে মিল্ক প্রোডাকশন তো আস্তে আস্তে কমে আসছে, তো আপনি যে সাবু খাওয়ার কথা বললেন, আমার ওয়েট হুম 76 কেজি, আমি কি সাবু খেতে পারবো? খেতে পারবেন, মানে আপনি এক্সেস বডি ওয়েটের জন্য বলছেন, তো সেক্ষেত্রে আপনি হ্যাঁ। ফাইবারটাও অ্যাড করুন আপনার ডায়েটের মধ্যে। কিন্তু আচ্ছা, যেগুলো সাবুটাকে আমি মিল্ক কিভাবে প্রোডাকশনে খাবো? হেল্প করে, আপনি প্লেন মানে জলের সাথে বা খিচুড়ি বানিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে আপনার দুটোতেই কাজ দেবে। খিচুড়ি বানাচ্ছেন যখন, তার মধ্যে আপনি যদি অনেকটা ভেজিটেবলস অ্যাড করে দেন, সেটাও আপনার ক্ষেত্রে কাজ দেবে এবং ফাইবারটাও আসবে। ঠিক আছে, এটা করতে আচ্ছা, পারেন। ওই সাবুদানা ইউজুয়ালি খিচুড়ি দুধ যেটা আমি সাবু খাওয়া হয়, হুম হুম। দুধ সাবু খেতে বলা হয়, বাট যেহেতু আমরা অ্যানিমাল মিল্কটাকে একটু রেস্ট্রিকশনে রাখি, কারণ অ্যানিমাল মিল্ক থেকে আবার অ্যাসিড প্রোডাকশন হতে পারে, সেই জন্য সাবু খিচুড়ি বানিয়ে খেতে পারলে বেটার হয় সেটা। হুম, আচ্ছা, ওটা কি আমার বাচ্চাকে একটু খাওয়াতে পারি? হ্যাঁ খাওয়াতে পারেন, কিন্তু খুব সামান্য, যদিও সাবুটা হচ্ছে কনসেন্ট্রেটেড কার্বোহাইড্রেট ফর্ম, কনসেন্ট্রেটেড স্টার্চি ফর্ম, তো খুব সামান্য তাকে খাওয়ানো যেতে পারে, অসুবিধা নেই। আচ্ছা একদম ম্যাম, আমার নরম বাচ্চা করে না খাওয়ানো যাবে। রোস্টেড মাখানাটা খুব পছন্দ করে, এবার শুকনো খোলায় নেড়ে হ্যাঁ হ্যাঁ, মাখানাটাও একদম পছন্দ করে, একদম দেওয়া যাবে ওকে? একদম মানে একটু মানে হয়তো ভীষণ ভাবে ওর দেওয়া যাবে। মুখে হয়তো 5-6টার বেশি, একদিনে হয়তো 8টা 10টার বেশিও খেয়ে নিচ্ছে, তার বেশি দেওয়া যাবে? হুম, আচ্ছা, হ্যাঁ দেওয়া থ্যাংক যাবে, ইউ কেন ম্যাম। দেওয়া যাবে না। হুম, কিন্তু সেইভাবে বাকি খাবারটা নিশ্চয়ই সে খেতে চাইবে না তখন, তো তখন তাকে কিন্তু জোর করা যাবে না। ঠিক আছে, মানে এটাই হচ্ছে ব্যাপার। আমাদের একটা ধারণা যেটা ইউজুয়ালি থাকে, যে নর্মাল খাবার যেগুলো রয়েছে সেগুলো কেন খাচ্ছে না, মানে সেইগুলোও খাক, তো সেই জিনিসটা যেন না করা হয়। কারণ একটা বাচ্চা 10 মাস বয়স যখন, মানে সে যদি 1/3 যদি খায়, একটা বাটি 1/3 স্ট্যান্ডার্ড সাইজের যে বাটি, তার যদি 1/3ও খাচ্ছে, সেটাই কিন্তু এনাফ তার জন্য। তো অনেকটা একসাথে নেওয়ার দরকার নেই, এবং বাচ্চার ক্ষেত্রে যেটা হবে, খুব বেশি ওয়াটারি যেন না হয় যে কোনো কিছু আপনি যখন খাওয়াচ্ছেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। হুম, আচ্ছা, আর আর কিছু প্রশ্ন এটা? ম্যাম, বাচ্চা মানে কতদিন পর্যন্ত মানে ব্রেস্ট মিল্ক করতে পারবে? করতে পারে, দেখুন ইউজুয়ালি বাচ্চারা মানে 2.5-3 বছর অব্দিও ব্রেস্ট ফিড করে, কিন্তু সেক্ষেত্রে এটা জাস্ট তার একটা সাইকোলজিক্যাল কানেকশন। হ্যাঁ, 2.5-3 বছরের পরে কিন্তু বাচ্চা সেইভাবে নিউট্রিয়েন্ট ফুলফিল হচ্ছে না, নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় না। হুম, যদি এক্সক্লুসিভলি বলা হয় তাহলে সেটা 1 বছর পর্যন্ত। এবং এই যে আমরা ল্যাকটেটিং মাদার পড়ছি, ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রেও যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, যেটা এক্সেস চাহিদা যেটা, সেটাও কিন্তু ওই 1 বছর পর্যন্তই আসে। মানে আমরা বাচ্চাদের ক্ষেত্রেও যেরকম দুটো ভাগ করেছিলাম, 0 to 6 মান্থস এবং 6 to 12 মান্থস, ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রেও তাই। 0 to 6 মান্থসে চাহিদাটা অনেক বেশি থাকে ল্যাকটেটিং মাদারের, যে ডেইলি রিকোয়ারমেন্ট সেটা অনেকটা বেশি। কিন্তু যখন 6 to 12 মান্থসে আসছে, 6 to 12 মান্থসে কিন্তু আস্তে আস্তে চাহিদাটা কমতে শুরু করে। ইনফ্যাক্ট প্রেগনেন্সির থেকেও এই 0 to 6 মান্থস এই সময় চাহিদা বেশি থাকে। প্রেগনেন্সি পিরিয়ডে আমরা যে নিউট্রিয়েন্টস গুলো যতটা এক্সেস ছিলাম, তার থেকেও এই পিরিয়ডটাতে আরো বেশি এক্সেস দেওয়া হয়। কারণ কি, প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের অনেক বেশি কেয়ার করা হচ্ছে, সে অনেক ধরনের সাপ্লিমেন্টেশন, অনেক মেডিকেশনস এর মধ্যে থাকছে, রেগুলার চেক আপের মধ্যে থাকছে। হুম, ফলে তার হেলথটাকে মনিটর করা যায়, কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা। তাই ফুড থেকে চাহিদাটা একটু কম থাকে, কম থাকে বলতে এটার তুলনায় কম থাকে।
ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে সেই ব্যাপারটা থাকছে না। সে রেগুলার চেকআপের মধ্যে থাকছে না, বা সেই মুহূর্তে তার প্রচুর কোনো সাপ্লিমেন্টেশন চলছে তাও থাকছে না। তাই যা কিছু চাহিদা তাকে কিন্তু ফুড থেকেই পূরণ করতে হবে, না হলে বাচ্চার এফেক্ট করবে। সেই জন্য এই সময় চাহিদাটা অনেকটাই বেশি থাকে। আমি যদি ক্যালসিয়ামের কথাই শুধু বলি, তাহলে আগে আমাদের ক্যালসিয়ামের চাহিদা 600 মিলিগ্রাম ধরা হতো পার ডে, 600 মিলিগ্রাম। বাট রিসেন্ট আইসিএমআর এর যে গাইডলাইন্স রয়েছে সেখানে ক্যালসিয়ামের চাহিদাটা প্রত্যেকের জন্যই 1000 মিলিগ্রাম পার ডে ধরা হচ্ছে। প্রেগনেন্সি পিরিয়ডেও কিন্তু এক্সেস নয় সেই রিকোয়ারমেন্ট, 1000 মিলিগ্রামই যথেষ্ট। কিন্তু এই ল্যাকটেটিং পিরিয়ডে সেই ক্যালসিয়ামের চাহিদাটা 1200 মিলিগ্রাম, এক্সেস 200 মিলিগ্রাম কিন্তু প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে দুটো জিনিসকে সাইমালটেনিয়াসলি মেনটেন করতে হচ্ছে, কারণ প্রেগনেন্সি পিরিয়ডে বাচ্চার অ্যাক্টিভিটি ছিল না, বাট ল্যাকটেটিং পিরিয়ডে বাচ্চার অ্যাক্টিভিটি থাকছে, তাই তার এক্সেস এনার্জি, তার এক্সেস নিউট্রিয়েন্টস এর প্রয়োজন হচ্ছে। সেই নিউট্রিয়েন্টসটা কিন্তু এই ল্যাকটেটিং মাদারের থেকেই আসবে। জানেন? ইয়েস ম্যাম। ম্যাম, যেহেতু বাচ্চা আর কি আফটার 6 বা 7 মান্থস আর কি পর সবই খেতে পাচ্ছে আর কি, সেহেতু ব্রেস্ট মিল্কটা আর মায়েরও কমে আসছে, সেই ক্ষেত্রে খুব এসেনশিয়াল তো না যে 9-10 মাস পরেও মায়ের আর কি ব্রেস্ট মিল্কটা বাড়ানো যাবে বা সেরকম কিছু করার তো না, প্রয়োজন 10 মান্থস অব্দি এটাকে মেনটেন করতে হবে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ 10 হ্যাঁ মান্থস অব্দি, সরি 10 মান্থ বলছি, 12 মান্থস অব্দি এটাকে মেনটেন করতে হবে। এবং তারপরে আস্তে আস্তে মিল্ক প্রোডাকশন এমনিও কমে আসে। যদি বাচ্চার কোনো ডিজিজ হচ্ছে, কারণ এই সময় বাচ্চারা অনেক ইনফেকশন প্রন হয়ে যায়। Yes, ma'am. এটা দেখাতে পারছি না। এই সময় বাচ্চারা অনেক বেশি ইনফেকশন প্রন হয়ে যায়। তো সেই ইনফেকশন প্রন যদি হয়ে যায়, তখন সেই অবস্থায় বাচ্চাকে কিন্তু বাইরের খাবারের থেকে বেশি ব্রেস্ট ফিডের ওপরেই ডিপেন্ড করাতে হয়। তখন মাকে আবার একটু ওই ল্যাক্টোবক্স জাতীয় ফুডস গুলোকে ইনটেক করাতে হবে, যেটা মিল্ক সিক্রেশন এবং মিল্ক প্রোডাকশনকে বাড়াতে পারবে। এবং ইনফেকশন হচ্ছে মানে কিরকম হয় বা কি ধরনের খাবার তখন বন্ধ করাতে হয়, গ্লুটেন জাতীয় খাবার বন্ধ রাখতে হয়। তখন ম্যাক্সিমাম ইনফেকশন হচ্ছে বলতে ফুড ইনফেকশন হচ্ছে, তো ডায়রিয়া হচ্ছে বা ভমিটিং হচ্ছে, এই প্রবলেমটাই আমরা দেখে থাকি। তো তখন ওই গ্লুটেন জাতীয় খাবার, কারণ আমরা তো বাচ্চাদেরকে ধরুন রুটি দিচ্ছি এবং ভাত দিচ্ছি, এই দুটো খাবার আমরা রাখি। তো রুটিটাকে কমপ্লিটলি তখন অফ করতে হয়। ভাত দেওয়া যেতে পারে অথবা চিড়ে দেওয়া যেতে পারে, বা অন্য কোনো সিরিয়াল প্রোডাক্টস, রাগি দেওয়া যেতে পারে। হ্যাঁ, তো এই ধরনের সিরিয়াল প্রোডাক্টস দেওয়া যেতে পারে। বা ধরুন ওটস, ওটস মিক্স যেটা, সেটাও দেওয়া যেতে পারে। তো সেইগুলো তখন দেওয়া যাচ্ছে, এটা যেরকম বাচ্চাকে দেওয়া হচ্ছে, মাও কিন্তু একই জিনিসটা খেতে পারে। এটা কখনোই নয় যে মায়ের জন্য আলাদা খাবার, বাচ্চার জন্য আলাদা খাবার হবে। দুজনে একই খাবার কিন্তু খেতে পারবে। এবং বাচ্চাকে আপনি যেভাবে খাবারটা টেস্ট করাবেন, তাকে যেভাবে অভ্যস্ত করাবেন, ও সেইভাবেই অভ্যস্ত হবে। খাবারের দিক থেকে, খাবারের ডাইজেস্টিবিলিটির দিক থেকে দুজনে সেম খাবার খেতে পারে। ঝাল থাকবে না, সুগার থাকবে না। এটা বলা হয় যে মাও যেন অ্যাটলিস্ট 2 বছর অব্দি সুগার ইনটেক না করে এবং বাচ্চাকেও যেন না দেয় কোনো সুগারি ফুড, কোনো কোনো প্রসেসড ফুড যা কিছু হচ্ছে, বা কোনো সুগারি ফুড যা কিছু হচ্ছে, সেইগুলো যতটা সম্ভব এড়িয়ে যেতে পারলেই ভালো হয়। ঠিক আছে, এটা ল্যাকটেটিং মাদারের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ইয়েস ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর আর কোনো প্রশ্ন এটা? ওকে, এই প্যাটার্নটা ক্লিয়ার হলো তো, মানে এই টপিকটা ক্লিয়ার হলো তো সবার কাছে? যেহেতু এই টপিকটার ক্ষেত্রে আপনারা রিকোয়ারমেন্টস গুলো পেয়ে যাবেন, এক্স্যাক্টলি কতটা এক্সেস নিতে হচ্ছে না হচ্ছে সেই রিকোয়ারমেন্টসটা পেয়ে যাবেন। বাট মেইন যে বিষয়টা, যে ঠিক কোন কোন নিউট্রিয়েন্টস এর উপরে জোর দেবো বা কি ধরনের ফুড প্যাটার্ন দেবো, সেটা ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। দেন আজকের মতন আমরা টপিকটা Yes, এখানে ma'am. কমপ্লিট করবো। নেক্সট দিনকে তাহলে আমরা অন্য ডায়েটারি ম্যানেজমেন্ট করছি। আচ্ছা, আমাকে একটা বলুন, আপনাদের কি ফুড ট্রেন্ডস প্রিন্সিপালস এই চ্যাপ্টার্স গুলো পড়া হয়েছিল? এগুলো কি করানো হয়নি ম্যাম, হয়েছিল? হয়নি, না হয়নি, ম্যাম, না হয়নি। হয়নি। হয়নি, হয়নি।
গুলো না এখনো ঠিক আছে, এন্টোরাল ফিডিং এইগুলো কিছু এখনো হয়নি। না Okay. না 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 হয়নি। না হয়নি। আচ্ছা, ওয়াটার অব্দি পড়ার পরে তারপরে ডাইরেক্টলি মেটাবলিক সিনড্রোম স্টার্ট হয়েছিল। হ্যাঁ তাই তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে পরের দিনকে আমরা ওই টপিক গুলো একটু কভার করে নেবো। তাহলে বুঝতে সুবিধা হবে। ইউজুয়ালি ওয়াটারের পরে আগে ওই চ্যাপ্টার গুলো আমি পড়িয়ে দিই। ওটা তাহলে আমাদের পরবর্তীকালে যে ডিজিজ ম্যানেজমেন্ট গুলো করবো ওটাতে আর একটু বুঝতে সুবিধা হবে। ডায়েটারি ফুড ট্রেন্ডস মানে কি ধরনের ডায়েট আমরা দিতে পারি, এই যে আমি হাই ক্যালোরি বললাম, তো কাদেরকে দেওয়া হবে, বা লো নিউট্রিয়েন্টও যখন দেওয়া হচ্ছে আলাদা আলাদা স্পেসিফিকেশনস থাকে। তো সেই জিনিসগুলো আমরা আগে শিখে নেবো, তারপরে আমরা বাকি যে কটা ডিজিজ ম্যানেজমেন্ট রয়েছে সেইগুলো নিয়ে আবার আলোচনা করবো। ঠিক আছে, ম্যাডাম একটা কথা বলবো। বলুন হ্যালো ম্যাডাম, বলছি বলুন। যে কিডনির সমস্যা থাকলে তাহলে হুম। ডায়েটটা কি করবে? এই কিডনির চ্যাপ্টার তো আমরা পড়িনি এখনো। কিডনির চ্যাপ্টার আচ্ছা, পড়বো যখন মানে আমরা তখন আমার ডায়েটের একটা ব্যাপারে বলবো। পেশেন্ট এসেছিল, ওই যে বলছি ম্যাম, একটা পেশেন্ট হুম। বলছিল আর কি আমাকে, তো যে আমি বললাম ঠিক আছে ম্যাম একটা জিজ্ঞেস করে নেবো, ওই জন্য সোডিয়াম, বলছি। প্রথমত সোডিয়াম পটাশিয়াম রেস্ট্রিক্ট করুন, হ্যাঁ ওয়াটার রেস্ট্রিক্ট করুন। ঠিক আছে, হ্যাঁ আপাতত এটা হ্যাঁ করুন। আর হ্যাঁ। প্রোটিন, কিডনির সমস্যা বলতে কি সমস্যা? কিডনিতে স্টোন হয়নি, মানে ওরকম হালকা ইনফেকশন দেখা দিচ্ছে এরকম আর কি। স্টোন যদি থাকে তাহলে আলাদা, স্টোন যদি থাকে তাহলে ওয়াটার রেস্ট্রিক্ট তো করাই যাবে না, উপর বেশি ওয়াটার ইনটেক করতে হবে। আর ফুডের মধ্যে অ্যানিমাল ফুড রেস্ট্রিক্ট করতে হবে। অ্যানিমাল ফুড, আর হ্যাঁ, এমনি ফ্রুট ফল টলের মধ্যে ফল সব খাওয়া যাবে, কোনো অসুবিধা সব নেই। খাওয়া যাবে। আর আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিশেষ করে কলা বা নারকেল, ডাবের জল হ্যাঁ, এইগুলোকে বন্ধ রাখতে হবে। ও কলা নারকেল ডাবের জল ওগুলো বন্ধ রাখতে হবে। হুম। আপাতত এইটা বলুন, এবারে এক্স্যাক্টলি কি প্রবলেম সেটা আমরা যখন কিডনি প্রবলেমটা হ্যাঁ করবো হ্যাঁ, তখন তাহলে বেটার বুঝতে পারবো। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাম ওকে, ম্যাম হ্যালো আমার ম্যাম। একটা কথা ছিল ম্যাম। হ্যালো হ্যাঁ ম্যাম, বলুন বলছি বলুন। ম্যাম 3 বছরের বাচ্চা প্রচুর হুম। কৃমি হয়েছে পেটে, তো রেগুলার দিন বেরিয়ে যাচ্ছে, ওকে আমি কি দিতে পারি ম্যাম? ও কি ওই ওটার কারণে ইনফেকশন। নিচে চড়াচ্ছে বা রেখে যাচ্ছে এরকম কিছু? হুম। এক্ষেত্রে তো মেন হচ্ছে বাচ্চার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট একেবারেই ফুলফিল হবে না, মানে সিভিয়ার ম্যালনারিশমেন্ট কিন্তু হতে পারে বাচ্চার। ঠিক আছে, এর জন্য হেলথ মানে গাট সিস্টেমকে হেলদি করার জন্য যে ফুডস গুলো প্রোবায়োটিক জাতীয় ফুড আপনি দিতে পারেন, ডক্টর কনসাল্ট করতে পারেন। যার কারণে কোনো অ্যান্টিবায়োটিক বা এই ধরনের কৃমিনাশক কিছু ওষুধ দেওয়া হয়ে থাকে, সেটা দিতে পারেন। এবং সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাচ্চার হাইজিনটা যেন মেনটেন করা হয়, কারণ কৃমি হয়েছে মানে এটা একটা কাইন্ড অফ ইনফেকশন। তো এটা তখনই হবে যখন হাইজিন মেনটেন হবে না। মানে বাচ্চা অনেক সময় হয় না যে বিভিন্ন জায়গায় ধরুন ঘুরে বেড়াচ্ছে, সেই জিনিসটা আবার মুখে দিচ্ছে, নোংরা হাত সেটা মুখে দিচ্ছে, তার থেকে হ্যাঁ এই প্রবলেমটা আসে। হ্যাঁ ম্যাম, ওটাই করে ও। সেইটাকে আগে না, এক্স্যাক্টলি। এবার সেটা ম্যাডাম, অবভিয়াসলি মানে কারোর ক্ষেত্রেই ঠিক ঠিক করা যায় না, যতটা সম্ভব চোখে চোখে রাখা যায় ঠিক করা যায় এটাই। তবু ম্যাম ওই কারণে কি ও ম্যাডাম এই নিজে অমৃতা এটা কাজে লাগে না? এটা হতে পারে? অমৃতা একদম ছোট বাচ্চা তো সেই কারণে রেকমেন্ড আমি করছি না। এবার এটা স্যারের সাথে কথা বলে একবার দেখতে পারেন ঠিক কতটা পরিমাণে তাদেরকে দেওয়া যায়, কিন্তু হ্যাঁ একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপাতত ফুড থেকেই শুরু করাটা ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক আর ইউ। যে কোনো তেতো জাতীয় খাবার সে যদি খেতে পারে তাহলে তেতো জাতীয় খাবার অল্প অল্প করে তাকে আপনি দিতে পারেন। হ্যাঁ ম্যাম, ওটা খায়, ওটা দিই ওকে। থ্যাংক ওটা ইউ দিন, ম্যাম। আর হাইজিনটা অবশ্যই, না হলে ওটা বারবারই হতে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। এই প্রবলেমটা খুব কমন একটা প্রবলেম, সেটা বাচ্চাদের জন্যই হয়, কিন্তু কেয়ারফুল থাকতে হয় বাড়ির লোকেদের, সেটাই হ্যাঁ ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হুম। ম্যাম, Okay, ম্যাম একটা কোশ্চেন হুম, ছিল ম্যাম। ম্যাম বলছি এই বলুন। মর্নিং সিকনেসে যেটা আপনি বললেন যে সকালে উঠে সিম্পল কাপস নিতে হবে, ম্যাম ওগুলো কি কি বললেন, মুড়ি আর কি কি বললেন? যে কোনো সিম্পল কার্ব নিতে পারে, ইজি অপশন হচ্ছে, কারণ তখন তো কোনো কিছু বানানো যাবে না, তাই যেটা হাতের কাছে থাকবে, মুড়িটা থাকতে পারে, বিস্কিট থাকতে পারে, কুকিজ থাকতে পারে, খেজুর থাকতে পারে। তো এইগুলো যেটা হাতের কাছে থাকবে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে আগে, মানে ওই নজিয়া স্টেজে পৌঁছানোর অব্দি ওয়েট করা যাবে না, ঘুম থেকে উঠেই আগে ওটা খেয়ে নিতে হবে যাদের এই প্রবলেমটা রয়েছে। ওকে ঠিক আছে, এমন নয় যে পেট ভর্তি করা খাবার, অল্প কিছুটা খেতে হবে। ওকে ম্যাম। ম্যাম যেগুলো পরীক্ষা হবে তার একটু কয়েকটা চ্যাপ্টার কি বলা যেতে পারে যেগুলো আমরা একটু পড়াশোনা না, করব? এই মুহূর্তে বলা যাবে না, তবে এখন অব্দি মানে পরীক্ষার
পরে ওই মেটাবলিক সিনড্রোম থেকে যেগুলো শুরু হয়েছে আপনাদের সেগুলোর মধ্যেই থাকবে চ্যাপ্টার। তো মেটাবলিক সিনড্রোম থেকে রিভাইজ করতে থাকুন। আর এই যে ডায়েটারি ফুড ট্রেন্ডস পড়াবো, এগুলোর মধ্যে চ্যাপ্টার থাকলেও থাকতে পারে, যেটা পরে পড়াবো আর কি। বাট এখনো অব্দি যেগুলো হয়েছে সেগুলো আপনারা প্রথম থেকে একবার রিভাইজ করতে থাকুন মেটাবলিক সিনড্রোমের পর। ম্যাম সেকেন্ড এক্সামটা কবে হবে? প্রথম সেকেন্ড পরীক্ষাটা এক্সাম এখন নয়, আপাতত নভেম্বরের আগে তো নয়, মানে যা হবে পুজোর পর। বলছি প্রথম পরীক্ষায় যে ঠিক আছে। সিলেবাসটা ছিল সেটাও কি থাকবে নাকি এখন না থেকে না, সেকেন্ডে এখন- শুধু সেকেন্ডের এখন যে যতটুকু ক্লাসটা আমরা শুরু করেছি। হয়েছে নতুন করে এইটাই আমরা ফলো করব? এটার Okay, মধ্যেই হ্যাঁ, okay. ফাইনাল এক্সামে গিয়ে আপনাদের পুরোটা থাকবে, বাট এই ইন্টারনাল গুলোতে সবটা থাকে না, যতটুকু পড়ছি সেটার উপরেই বেস করে হবে। ইন্টারনাল গুলো কিভাবে অ্যাড হবে ম্যাম? ইন্টারনাল অ্যাড হয় না, ইন্টারনালের নাম্বার অ্যাড হয় না, কিন্তু ইন্টারনালে যে কোয়ালিফাইং মার্কস মানে তারা কোয়ালিফাই করেছে সেটা মার্কসটা ইভ্যালুয়েট করা হয় ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করার জন্য। ঠিক আছে, চলুন ম্যাডাম, তাহলে একটা আজকের মতন আমরা এখানে হ্যালো। কমপ্লিট করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি ম্যাম, এই যে আমাদের পিডিএফ গুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের শেষে কি জাতীয় কোশ্চেন হবে তার একটা যদি 2-4টে কোশ্চেনের না, স্যাম্পল কোয়েশ্চেনের দিয়ে পেজ ধরন দিয়ে দেওয়া ওইভাবে হয়। হয় না, কোয়েশ্চেনের ধরন ওভাবে হয় না, কারণ ওই আমি বোধহয় এর আগেও বলেছিলাম যে প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে ওই প্যাটার্ন হিসাবে হয় না, মানে যেটা আপনি বুঝতে পারছেন সেইটার উপরে বেস করেই হুম, আপনাকে হুম। আনসার দিতে হবে। আচ্ছা প্রশ্ন ম্যাম, আমরা প্যাটার্ন কি এইভাবে হয় না। গুগল সার্চ করতে পারি? মানে এই টপিকটাকে ধরে Okay. যদি হ্যাঁ হ্যাঁ, করতে কিছু পারেন। কিছু তো পেজ থাকে ওয়ার্কশিট টাইপের, হুম, সেই হ্যাঁ হ্যাঁ ধরনের। হ্যাঁ, একদম করতেই পারেন সেটা। আচ্ছা ম্যাডাম, পিডিএফটা কি বাংলায় পাওয়া যেতে পারে? না, বাংলায় তো হয় না, যে কোনো মানে স্টাডি মেটেরিয়াল পুরোটাই ইংলিশে থাকবে। শুধু মানে বোঝার সুবিধার্থে আমরা বাংলায় ক্লাসটা করি, যাতে করে সবাই বুঝতে পারে, কিন্তু আদারওয়াইজ পুরো প্যাটার্নটা ইংলিশেই, তো ওটা বাংলায় তো করা যাবে না। ঠিক আছে। ম্যাডাম 18 তারিখের ক্লাসটা কি বন্ধ থাকছে? 18 তারিখেরটা এখনো শিওর নই। হ্যাঁ, তো যদি থাকে ক্লাস যদি থাকে তাহলে একটু 18 তারিখেই দেখে নেবেন। হতে পারে হয়তো 18 তারিখেই হয়তো আপডেট করব, বা আগামীকাল বিকেলের দিকেও হয়তো আপডেট হতে পারে। তো একটু দেখে নেবেন, ওটা একটু চেক করে নেবেন। হ্যাঁ, 18 তারিখের আছে ক্লাসটার ম্যাম। ব্যাপার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা কমপ্লিট করছি এখানে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে।